হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির 19-20 ইনটেকের ক ইউনিটের যে ইংরেজি অংশ ছিল, এখানে বোস এমসিকিউও ছিল এবং রিটেন অংশ ছিল, সেগুলোর সলভ দেখবো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। প্রথমে ছিল আমাদের একটি প্যাসেজ এবং প্যাসেজ থেকে প্রশ্ন ছিল। তো প্যাসেজের প্রশ্ন সলভের সময় আমি যেটি সবার আগে সবাইকে বলি সেটি হচ্ছে যে আগে আমরা প্রশ্ন পড়ে নিব, নট দ্য প্যাসেজ ইটসেলফ, রাইট? সো হোয়াট ইজ দ্য টপিক অফ দিস প্যাসেজ, এটা প্যাসেজ থেকে কমন ধরনের একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন, what are bacteria used in the research study, why are bacteria used in the research study, অর্থাৎ বোঝাই যাচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে এবং বলা হচ্ছে কেন ব্যাকটেরিয়াকে রিসার্চ স্টাডিতে ব্যবহার করা হতো বা হয়। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ব্যাসিলাই আর রেসপন্সিবল ফর, এই ব্যাকটেরিয়া ব্যাসিলাই এরা কিসের জন্য রেসপন্সিবল। দেন অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হুইচ ক্যারেক্টারিস্টিক ইজ কমন ইন ব্যাকটেরিয়া অ্যান্ড আ সিমিলার ওয়ার্ড ফর টাম্বল, অর্থাৎ টাম্বল ওয়ার্ডটা যদি আমরা প্যাসেজে পাই সেখানে আমরা পজ নিব। এখন গোয়িং ব্যাক, আমরা একটু প্যাসেজটা পরীক্ষা হলে আমরা একটু ফাস্ট পড়বো, এখন আমি একটু পড়ে দেওয়ার চেষ্টা করছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো ব্যাকটেরিয়া ইজ দ্য কমন নেম অফ আ ভেরি লার্জ গ্রুপ অফ ওয়ান সেলড মাইক্রোস্কোপিক অর্গানিজম, অর্থাৎ আণুবীক্ষণিক অণুজীবের একটা কমন নাম। ওয়ান্স, এরা সবাই কিন্তু আবার ওয়ান সেলড, এককোষী। ব্যাকটেরিয়া তাদের একটা কমন নাম। যে অর্গানিজমগুলো আমরা অঙ্গাণুগুলো আমরা দ্যাট উই বিলিভ মে বি দ্য স্মলেস্ট, simplest and perhaps even the very first form of cellular life that developed on earth, এবং ধরে নেওয়া হয়, আচ্ছা ধরে নেওয়া হয় না এবং আমরা বিশ্বাস করি যেগুলো হচ্ছে স্মলেস্ট লাইফ, আবার সিম্পলেস্ট লাইফ এবং পৃথিবীতে ফার্স্ট ফর্ম, প্রথম লাইফ ফর্মগুলোর একটি। দ্যাট ইজ ওয়াই, এই কারণে দে আর অবজার্ভেবল অনলি আন্ডার আ মাইক্রোস্কোপ, শুধুমাত্র এদেরকে দেখা যায় একটি অণুবীক্ষণ যন্ত্রের নিচে। There are three main types of bacteria, তিনটা প্রধান ধরনের ব্যাকটেরিয়া আছে। হু ইজ আওয়ার বা হুইচ ইজ হলে এখানে বেটার, হুইচ ইজ ক্লাসিফাইড বা হুইচ আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার শেপ, তাদের শেপ অনুযায়ী সেগুলোকে ক্লাসিফাই করা হয়, রাইট? পরের অংশে বলছে দ্য ব্যাসিলাই, এটা এক ধরনের ব্যাকটেরিয়া। ওয়েল, সো right, so the bacilli are a group of bacteria that occur, যারা থাকে কোথায় থাকে, in the soil and air, মাটিতে এবং বাতাসে থাকে। they are like rods, তারা রড আকৃতির। if we look at them under a microscope, আমরা যদি মাইক্রোস্কোপের নিচে সেগুলো দেখি, we find them in motion, অর্থাৎ তারা গতিময়, গতিশীল অবস্থায় আছে, নড়ছে। they always seem to be, এখানে সিম হবে, দে অলওয়েজ সিম টু বি রোলিং অর টাম্বলিং, এই যে টাম্বল আছে, রোল মানে গড়াগড়ি খাওয়া, টাম্বল মানেও গড়িয়ে পড়া, সো টাম্বল আছে। আন্ডার দ্য মাইক্রোস্কোপ দিজ ব্যাসিলাই আর লাভার্স, দিজ ব্যাসিলাই আর লাভস দ্য রেসপন্সিবল, ভুল আছে, এখানে একটা রিটেক হবে, কিন্তু কি রিটেক হবে সেইটাই জানতে হবে। দিস, এখানে ভুল আছে, এত ভুল। দিস ব্যাসিলাই আর লাভস দ্য রেসপন্সিবল ফর ফুড স্পয়েলেজ, এখানে এই শব্দটাই হবে না। সো দিস ব্যাসিলাই আর রেসপন্সিবল ফর ফুড স্পয়েলেজ, অর্থাৎ খাবার যে নষ্ট হয়ে যায়, আমরা একদিনের খাবার রাখলে আর একদিন নষ্ট হয়ে যায়, এই ব্যাকটেরিয়া ব্যাসিলাই ব্যাকটেরিয়া সেটার জন্য দায়ী। There is another group of bacteria who tend বা which tend to grow in chains, chains, অর্থাৎ আরেক ধরনের ব্যাকটেরিয়া, আরেক গ্রুপ অফ ব্যাকটেরিয়া আছে যারা চেইন মানে একসাথে কলোনি আকারে তারা জন্মায়। দে আর রেফার্ড টু, তাদেরকে বলা হয় অ্যাজ দ্য কক্কাই গ্রুপ, এদের নাম ব্যাসিলা অ্যান্ড কক্কাই। আ কমন এক্সাম্পল অফ দিস টাইপ ইজ স্ট্রেপ্টোকক্কাই, এই গ্রুপের একটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই। দ্যাট কজে, স্ট্রেপ্টোকক্কাই কি করে, স্ট্রেপ থ্রোট, এই যে গলা খুসখুস আমাদের হয়, স্ট্রেপ থ্রোট। ফাইনালি দ্যার ইজ দ্য স্পাইরাল শেপড, স্পাইরালের মতো ব্যাকটেরিয়া কল্ড স্পিরিলা। দে লুক আ লিটল লাইক কর্কস্ক্রুর মতো দেখতে, পেঁচিয়ে থাকে, স্পাইরাল, পেঁচিয়ে থাকে। অ্যান্ড দে আর রেসপন্সিবল ফর আ নাম্বার অফ ডিজিজেস
ইন হিউম্যানস, মানুষের শরীরে অনেক রকম রোগের জন্য, বেশ কিছু রোগের জন্য তারা দায়ী। Some species of bacteria cause diseases, but mostly bacteria live harmlessly on the skin, in the mouth and the intestine. যদিও বলছে অনেক ব্যাকটেরিয়া, সাম স্পিসিস, কিছু প্রজাতি ব্যাকটেরিয়ার রোগের কারণ হয়, রোগ তৈরি করে, রোগ ঘটায় মানুষের শরীরে, কিন্তু মোস্টলি সাধারণত ব্যাকটেরিয়া ক্ষতি না করে হার্মলেসলি মানুষের চামড়ায় বা মুখে বা ইন্টেস্টিন, অন্ত্রে থাকে। ইনফ্যাক্ট ব্যাকটেরিয়া আর ভেরি হেল্পফুল টু রিসার্চার্স, অর্থাৎ গবেষকদের কাছে ব্যাকটেরিয়া অনেক হেল্পফুল একটা বিষয়। ব্যাকটেরিয়াল সেলস, ব্যাকটেরিয়ার যে কোষ, রিজেম্বল দ্য সেলস অফ আদার লাইফ ফর্মস ইন মেনি ওয়েজ, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে কোষ, রিজেম্বল মানে মিল থাকা, এই কোষের মিল আছে অন্যান্য জীবের সাথে, আদার লাইফ ফর্মস, অনেক অংশে অন্যান্য জীবের সাথে মিল আছে। ফর এক্সাম্পল, তাহলে যদি ব্যাকটেরিয়ার সেল নিয়ে গবেষণা করা যায়, অন্য একটা লাইফের সেলেরও হয়তো কাছাকাছি ইনফরমেশন পাওয়া যাবে। অ্যান্ড মেবি স্টাডিড টু গিভ আস ইনসাইটস, এবং তার ফলে কি হয়, ব্যাকটেরিয়া নিয়ে যদি কাজ করা যায়, সেটা অন্যান্য লাইফ ফর্ম সম্পর্কে একটা ইনসাইট দিবে, কিছু তথ্য দিবে, রাইট? দেন আমরা যদি এমসিকিউতে চলে যাই, এমসিকিউতে আমরা দেখি কি পাচ্ছি। সো হোয়াট ইজ দ্য টপিক অফ দিস প্যাসেজ? প্যাসেজটা কি নিয়ে বলা আছে? ডিজিজেস কজড বাই ব্যাকটেরিয়া, না এরকম ডিজিজ নিয়ে বলাই নাই। হাউ মাইক্রোস্কোপিক অর্গানিজমস আর মেজার্ড, কীভাবে আণুবীক্ষণিক এই অর্গানিজমস, অঙ্গাণুগুলো পরিমাপ করা হয়, এটাও বলা নাই। হাউ ব্যাকটেরিয়া ইজ ইউজড ফর রিসার্চ ইন জেনেটিক্স, সেটাও বলা নাই। 3 মেজর টাইপস অফ ব্যাকটেরিয়া, এই যে 3 ধরনের ব্যাকটেরিয়া নিয়ে বলা আছে। সো আনসার এই। হোয়াই আর ব্যাকটেরিয়া ইউজড ইন রিসার্চ স্টাডি, কেন ব্যাকটেরিয়া রিসার্চ স্টাডিতে ইউজ করা হয়? তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার যে সেল, সেটার সাথে মিল আছে অন্যান্য লাইফ ফর্মের। সো ব্যাকটেরিয়া লিভ হার্মলেসলি না, ব্যাকটেরিয়া কজ মেনি ডিজিজ না, ব্যাকটেরিয়া হ্যাভ আনইউজুয়াল সেল ফরমেশনস না, ব্যাকটেরিয়া আর সিমিলার টু আদার লাইফ ফর্মস। এক্স্যাক্টলি, আমরা একটু আগে দেখলাম। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, ব্যাসিলাই আর রেসপন্সিবল। ব্যাসিলাই কি করে মনে আছে? ব্যাসিলাই কি পানি পলিউট করে, ফুড স্পয়েল করে, স্পয়েলিং ফুড, নাকি স্পয়েলিং সয়েল, নাকি কজিং থ্রোট ডিজিজেস? এরা কিন্তু ওই যে ছিল না, যে ফুড স্পয়েলেজ মানে খাবার নষ্ট করে, স্পয়েলিং ফুড, রাইট? অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, তোমরা অফকোর্স তোমরা তো ব্যাক অ্যান্ড ফোর্থ করতে পারবে, যখন উত্তর করছো তখন আবার প্যাসেজে চলে যাবে, রাইট? অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, হুইচ ক্যারেক্টারিস্টিক ইজ কমন ইন ব্যাকটেরিয়া? সব ব্যাকটেরিয়ার মধ্যে একটা বিষয় কমন, সেটা কি? সব ব্যাকটেরিয়ার ওয়ান সেল। আমাদের কিন্তু একদম শুরুর বাক্যেই ছিল যে আ গ্রুপ অফ ওয়ান সেলড, তার মানে সব ব্যাকটেরিয়ারই ওয়ান সেল। তাহলে আমরা কি পাবো কমন? সো আমরা তাহলে কোনটা পাচ্ছি? দে হ্যাভ ওয়ান সেল, এই নাম্বার, দে হ্যাভ ওয়ান সেল। আ সিমিলার ওয়ার্ড ফর টাম্বল, সিমিলার মানে সিনোনিম চাচ্ছে। টাম্বল মানে কি বললাম? গড়িয়ে পড়া। সো অর্ডার না, অর্গানাইজ না, অ্যারেঞ্জ না, স্পিল। স্পিল মানেও গড়িয়ে পড়া, সাধারণত কোনো তরল। দেন হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট স্পেলিং? এখান থেকে আমাদের প্যাসেজের আর প্রশ্ন না। ডিপোর্টেশন ঠিক আছে, ডিনাউন্সিয়েশন, আসলে কারেক্ট স্পেলিংয়ে তো আমার ব্যাখ্যা করার তেমন কিছু নাই, বাট দেখতে হবে কোনটা ভুল বা কোনটা ঠিক। ডেনোমিনেশনও ঠিক আছে, ডেপ্রিসিয়েশন ভুল আছে, DEPRE হবে ডেপ্রিসিয়েশন। সো এইটা যেহেতু ভুল, এটাই কারেক্ট আনসার, কারণ বলেছে যে ভুল উত্তরটা খুঁজে বের করতে। নিউট্রিশনিস্টস স্টিল ডু নট আন্ডারস্ট্যান্ড, পুষ্টিবিদরা এখনও বুঝতে পারেন না বা জানতে পারেননি দ্য নিউট্রিশনাল ভ্যালু হতে পারে অফ জ্যাকফ্রুট, অর্থাৎ জ্যাকফ্রুট কি? কাঁঠাল। কাঁঠালের এখনও পুষ্টি গুণটা সম্পর্কে জানতে পারেন। তাহলে নিউট্রিশনাল ভ্যালু নাই, কাছাকাছি কি হতে পারে? নিউট্রিশনাল বেনিফিটস, নট নিউট্রিশনাল হেল্প, ফেভার্স অর গুডস, নিউট্রিশনাল বেনিফিটস। কালাম ফাউন্ড ইট হার্ড টু গেট আপ ফ্রম বেড আফটার দ্য অ্যালার্ম ক্লক, অর্থাৎ কালামের পক্ষে বেড থেকে ওঠা কঠিন হয়ে পড়লো বা পড়েছিল যখন অ্যালার্ম ক্লক কি হয়? বেজে বেজে অফ হয়ে যায়। সো গো অফ, সেখান থেকে পাস্টের কথা বলছে, ওয়েন্ট অফ, বেজে বেজে বন্ধ হয়ে যাওয়া, রাইট? আ সিনোনিম ফর কম্প্যাশন, কম্প্যাশন কি? সহানুভূতি, তাই না? সো এর সিনোনিম কি হতে পারে? ইনডিফারেন্স মানে উদাসীনতা না, ইয়ার্নিং মানে প্রচুর কি বলে
কি বলে ইয়ার্নিং মানে কাউকে কোনো তীব্রভাবে চাওয়া, কারোর জন্য কোনো ফর এক্সাম্পল আমি যদি বলি আই ইয়ার্ন ফর সামথিং বা ইয়ার্ন ফর হিম মানে তাকে তীব্রভাবে চাওয়া, কোনো জিনিস তীব্রভাবে চাওয়া ইত্যাদি। ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, হার্টলেসনেস মানেও নিষ্ঠুরতা। তাহলে কম্প্যাশনের কাছাকাছি কি হচ্ছে, ইয়ার্নিং, তীব্রভাবে চাওয়া বা আকাঙ্ক্ষা থাকা। দেন স্লিপলেসনেস অর্থাৎ ঘুমহীনতা কজেস প্রবলেমস উইথ আওয়ার, আমাদের কি ক্লকের সাথে প্রবলেম তৈরি করে, উইথ আওয়ার যেটাকে আমরা বলি আসলে বডি ক্লক, আমরা খুব জেনারেলি এভরিডে লাইফে বলি বডি ক্লক। অর্থাৎ বডি ক্লক ব্যাপারটা কি, আমাদের প্রত্যেকের শরীর, ফর এক্সাম্পল তুমি যদি প্রত্যেক দিন দুপুর 1টায় লাঞ্চ করো এবং ফর এক্সাম্পল রাত বা সন্ধ্যা 7:30টায় ডিনার করো বা 11টায় ঘুমাতে যাও, সকাল 6টায় ওঠো, কোনো একটা হ্যাবিট যখন আমরা কিছু হ্যাবিট যখন আমরা রেগুলার বেসিসে অনেক দিন করি, আমার বডি ক্লক ওইভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। 1টা বাজলে ক্ষুধা পাবে বা ওই 1টা-2টার মধ্যে খেতে হবে, সকালে তুমি অটোমেটিকলি 6টায় উঠে যাবা। কিন্তু যদি অনেক দিনের ঘুমহীনতায় ভুগি, আমরা থাকি, সাফার করি, তখন কি হয়, আমাদের এই বডি ক্লকটা সাফার করে। তাহলে বডি ক্লকের কাছাকাছি এখানে কি আছে, বোটানিক্যাল ক্লক না ন্যাচারাল ক্লক, রিদমিক্যাল ক্লক, বায়োলজিক্যাল ক্লক? ওয়েল, রিদমিক্যাল ইজ নট ইনকারেক্ট, বাট আমরা কাছাকাছি বায়োলজিক্যাল নিতে পারি, বাট রিদমিক্যাল ইজ কারেক্ট ইন দ্যাট সেন্স অ্যাজ ওয়েল। অ্যাজ ফর আই প্রেফার টু লেট পিপল মেক আপ সামওয়ানস মাইন্ড মানে সিদ্ধান্ত নেওয়া। সো অ্যাজ ফর মাই সেলফ, আমার নিজের কথা বলতে গেলে এটা একটা জাস্ট অর্থ করলেই চলবে, এখানে কোনো গ্রামার নাই। আমি যদি এখানে দেখি পিপল মেক আপ দেয়ার্স মাইন্ড তো হয় না, ওয়ান অ্যানাদার মাইন্ড হয় না, দেয়ার ওন মাইন্ডসও না। সো অ্যাজ ফর মাই সেলফ, আমার নিজের কথা যদি আমি বলি, আমি পছন্দ করি, আই প্রেফার যে মানুষ নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে। সো টু লেট পিপল মেক আপ কি হবে, ইচ আদার্স মাইন্ড হবে না, মেক আপ দেয়ার্স মাইন্ড না, মেক আপ দেয়ার ওন মাইন্ড। তাহলে আমরা যেহেতু কাছাকাছি কোনটা হচ্ছে, সবচেয়ে বেটার উত্তর হতো, মানে সবচেয়ে ভালো উত্তর হতো আমরা যদি নিতে পারতাম যে অ্যাজ ফর, আমি দেখাই কিন্তু এখানে একটু প্রশ্নের ঝামেলা আছে। সো আমরা যদি নিতাম অ্যাজ ফর মাই সেলফ, আমার নিজের কথা বলতে গেলে মেক আপ দেয়ার মাইন্ডস, যেহেতু নাই তাহলে আমরা এখানে কাছাকাছি কে পাচ্ছি, দেয়ার ওন মাইন্ড। সো অ্যান্ড অ্যাজ ফর মি, রাইট? সো দ্যাটস কারেক্ট আনসার। সো অ্যাজ ফর মি আই প্রেফার টু লেট পিপল মেক আপ দেয়ার ওন মাইন্ডস। আমাদেরকে এমসিকিউ মানে বা পরীক্ষা মানে কিন্তু আসলে সবসময় ঠিক উত্তর যে তা নাও হতে পারে। উই হ্যাভ টু চুজ দ্য বেস্ট আনসার, দ্য ক্লোজেস্ট টু দ্য বেস্ট আনসার, ক্লোজেস্ট টু দ্য কারেক্ট আনসার। এটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে। এক্সাইট এর নাউন কি, এটা কিন্তু ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এক্সাইটমেন্ট, রাইট? এক্সাইটেডও অ্যাডজেক্টিভ, এক্সাইটিংও অ্যাডজেক্টিভ। এক্সাইটমেন্ট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ লেটেন্ট? লেটেন্ট, তোমরা ফিজিক্সে লেটেন্ট হিট পড়েছো না, সুপ্ত তাপ। সো লেটেন্ট মানে যেটা লুকানো আছে, কনসিল্ড মানেও লুকানো, হিডেন মানেও লুকানো, লার্কিং মানেও লুকানো, অবভিয়াস মানে স্পষ্ট, অর্থাৎ যেটা বোঝাই যাচ্ছে স্পষ্টত। আনসার হবে বিপরীত কি, অবভিয়াস। ওকে, মনির ইজ সিটিং দ্য ডেস্ক ফ্রন্ট অফ দ্য ডোরস। আচ্ছা, এখানে তো বোঝাই যাচ্ছে এখানে কি হবে, ইন ফ্রন্ট অফ দ্য ডোরস। তাহলে দ্বিতীয় অপশন ইন আছে কোনটাতে, এ নাম্বারে। সো মনির ইজ সিটিং at the desk, Monir is sitting at the desk in front of the doors, right? Prepositional ব্যবহার। Then the person who has committed such an crime must be severely punished, অর্থাৎ যে লোকটা এত ঘৃণ্য একটা অপরাধ করেছে তার অবশ্যই সিভিয়ারলি পানিশ, গুরুতর শাস্তি হওয়া প্রয়োজন। তাহলে গুরুতর বা ঘৃণ্য অপরাধ তার কি হবে, ইনজুরিয়াস না, আনচ্যারিটেবল না, আনওয়ার্থি না, অ্যাবোমিনেবল মানে ঘৃণ্য। সো এটা একটা ভোকাবুলারি টেস্ট। রিটেন অংশ। রিটেন অংশ অফকোর্স আমরা কিছু মডেল আনসার দিয়েছি, বাট ইউ হ্যাভ টু রাইট ইউর ওন আনসার। কারোর সাথে কারোর উত্তর মিলবে না। তো তুমি ইনফ্যাক্ট এটা মুখস্থ করারও ব্যাপার না, এবং মোস্টলি টেক্সট বুক বেস। এখানে দেখো কবিতা উঠিয়ে দিয়েছে, হোল্ড ফাস্ট টু ইউর ড্রিমস। এটা তোমাদের ড্রিমস টেক্সট বুকে 2টা প্রশ্ন ছিল। সো হোল্ড ফাস্ট টু ইউর ড্রিমস, for if dreams die, life is a broken winged bird that cannot fly. কবিতা তুলে দিয়ে বলছে which poem on these lines taken from, আচ্ছা এখানে হবে which poem on হবে না, this lines taken from, অর্থাৎ কোন কবিতা থেকে এই লাইনগুলো নেওয়া হয়েছে। এরপরে বলছে who is the writer of this poem, অর্থাৎ কবিকে।
অ্যান্ড হোয়াট ডাজ হি মিন বাই লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড? ওয়েল, এটার ব্যাখ্যা দিচ্ছি, বাট অ্যাগেন আমরা কিন্তু এখানে জাস্ট মডেল আনসার, এক্স্যাক্ট মুখস্থ কেউ করবা না, কারণ এই প্রশ্ন তো আর আসবে না। অনেক হাজার হাজার লাইন আছে, অন্য লাইন উঠিয়ে দিবে। সো প্রথমে লাইনটা কোন কবিতা থেকে? ড্রিমস কবিতা, এবং কোন কবি? ল্যাংস্টন হিউজেস। এগুলো কিন্তু আমরা অবশ্যই বাক্যে লিখব। আর এই যে এখানে বলছে ব্রোকেন উইংড বার্ড মানে কি? ওয়েল, এখানে বলছে যে দেখো, বলছে হোল্ড ফাস্ট টু ইউর ড্রিমস, মানে তোমার স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো। ফর মানে বিকজ, যদি, ইফ ড্রিমস ডাই, স্বপ্ন যদি মরে যায়, মানে স্বপ্ন যদি ভঙ্গ হয়ে যায়, তখন কি হয়? লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, লাইফ একটা ডানা ভাঙা পাখির মতো হয়। ডানা ভাঙা, দ্যাট ক্যানট ফ্লাই। সো এখানে বলছে ব্রোকেন উইংড বার্ড মানে কি? লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড। ডানা ভাঙা পাখি, বা যে পাখিটা উঠতে পারে না, তার সবচেয়ে বড় ঝামেলা কি? অস্থির হয়, ছটফট করে। পাখির বৈশিষ্ট্য কি? আকাশে উড়বে। সে যদি উঠতেই না পারে, সে তার সেই লাইফটা, তার লাইফ ইজ ডেড অলমোস্ট দেয়ার। সো সেটাই বলছে যে এই উঠতে পারাকে স্বপ্নের সাথে, বা ডানাকে স্বপ্নের সাথে তুলনা করছে। সো যদি ডানা ভেঙে যায়, যেমন উঠতে পারে না, স্বপ্ন যদি ভেঙে যায়, লাইফ আর টেক অফ করতে পারে না, উঠতে পারে না, অর্থাৎ সেখানেই মৃতের মতো ছটফট করে। সেটাকেই তুমি তোমার ভাষায় বলবে, অফকোর্স, কখনো কোনো লাইনে মুখস্থ করা যাবে না। রাইট 6 সেন্টেন্সেস অন দ্য ইনফ্লুয়েন্স অফ কালচার অন অ্যাডোলেসেন্স, অর্থাৎ এই যে বয়সন্ধিকালে যারা থাকে তাদের উপরে ইনফ্লুয়েন্স, প্রভাব কি কালচারের। এখানে 6টা বাক্য লিখতে বলেছে। এখন তোমরা যদি 6 লাখ পরীক্ষার্থীও পরীক্ষা দাও, 6 জনের 6টা বাক্য হবে। তুমি তোমার মতো করে বাক্যগুলো সাজিয়ে লিখো। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট এ মডেল আনসার বা একটা স্যাম্পল আনসার, ইউ ক্যান জাস্ট টেক এ স্ক্রিনশট অর টেক এ স্ন্যাপ অ্যান্ড হ্যাভ এ লুক। সেখান থেকে নিজেদের মতো করে বাক্য অফকোর্স তৈরি করতে পারবে যে কোনো সময়। পরের প্রশ্ন, রাইট 6 সেন্টেন্সেস অন দ্য ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি ফর আওয়ার লাইভলিহুড। সি হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, যে নিজে নিজে লিখতে পারার কত ইম্পর্টেন্স এখানে আছে। বলছে 6টা বাক্য লিখো, ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যের গুরুত্ব কিসের উপরে? ফর আওয়ার লাইভলিহুড, আমাদের জীবিকার উপরে। লাইভলিহুড মানে জীবিকার উপরে জীব বৈচিত্র্যের ভূমিকা। সেখানে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা অনেকে, ফর এক্সাম্পল, কেউ যদি কাঠুরে হয়, সে কাঠ কেটে, যদিও কাঠ নির্বিচারে কাটা যাবে না, কাঠ কেটে জীবিকা নির্বাহ করে। কেউ যদি মধু আরোহণ করে, তাহলে সে বায়োডাইভার্সিটি, যে জীববৈচিত্র্য। কেউ যদি কি বলে, জেলে হয়, মাছ ধরে মাছ বিক্রি করে, তো তাহলে বায়োডাইভার্সিটির এরকম 6টা ইম্পর্টেন্স আমাদেরকে জীবিকার উপরে লিখতে হবে। অ্যান্ড দ্যাট ইজ আপ টু ইউ, অ্যান্ড ইউ মাইট ওয়ান্ট টু টেক এ স্ক্রিনশট অ্যাজ ওয়েল। এটা শুধু মুখস্থ করে কেউ সময় নষ্ট করবে না কখনোই। দেখো, টেকনিক্যাল প্রশ্ন, যেহেতু টেক্সট বুকে পোয়েমস আছে, কবিতা আছে, উচ্চারণ কিন্তু অ্যাগেন পোয়েমস, আমরা পোয়েম বলি সাধারণত, আমিও বলে ফেলি। সো হোয়াট ইজ রাইম? রাইম কি? ওয়াই ডু রাইটার্স ইউজ রাইম ইন পোয়েমস? রাইম ব্যাপার খুব যদি আমি সংক্ষেপে বলি, ছোট করে বলি, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওই যে শেষে সব আ হচ্ছে, ওরে বুবু সরে দেয়, আসতে আমার পাগলা ঘোড়া, এই যে অন্তমিল, খুব সিম্পলি বললে মিলটাই রাইম। এবং কেন ইউজ করি আমরা এখানে কিছু, there are a number of reasons, we'll see. So rhyme is a repetition of similar sounding words, একই সাউন্ডের বা একই রকমের শব্দের শেষ হওয়া, মানে বাক্যের রেপিটিশন, occurring at the end of lines in poems or songs, গান বা কবিতায়। A rhyme is repeating patterns that bring rhythm to poems, অর্থাৎ এর ফলে একটা ছন্দ পাই, অন্তমিলের ফলে ছন্দ আসে, মনে রাখতেও সুবিধা হয়। রাইটার্স কেন ইউজ করে? ইন পোয়েমস টু এক্সপ্রেস হিজ থট থ্রু দ্য পোয়েম উইথ বিউটি, স্টাইল অ্যান্ড ফিলিং। রাইম মেক্স আ পোয়েম এনজয়েবল অ্যান্ড অলসো মেক্স আ পোয়েম ইজিয়ার টু রিমেম্বার ফর রেসিটেশন। মানে যখন আবৃত্তি করছে বা মনে রাখার জন্য ইজি হয়, তাই না? যে সবের শেষে একই আছে সাউন্ড। রিদম হেল্পস মেক আ পোয়েম মিউজিক্যাল, এবং যদি সেই রাইমের ফলে রিদম আসে, তাহলে সেটা মিউজিক্যালের মতো শোনায়, মানে মিউজিকের মতো শোনায়। Rhyme creates a sound pattern that allows a reader to predict what will come next. So যখন রাইম আছে, অন্তমিল আছে, আমরা ধরতে পারি যে এরপরে কী আসতে পারে, এরপরের শব্দটা কী হতে পারে, বা কী টাইপের, কী সাউন্ডের শব্দ হতে পারে। সো দিজ আর দ্য ফাংশনস। অফকোর্স এই প্রশ্নটা আর আসবে না, আমাদের পরবর্তী, মানে এইরকম টেকনিক্যাল অন্য প্রশ্নের জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে, রাইট? সো দ্যাটস ইট। সো আমি রাইটিং পার্ট নিয়ে যেটা বলি, যে রাইটিং পার্টে কেউ কখনো বিগত সালের প্রশ্ন থেকে মুখস্থ করো না, রাদার টেক্সট বুকে যা কিছু আছে সেগুলোর থরলি পড়ো, রাইট? সো থ্যাংক ইউ, বাই বাই।